হঠাৎ করেই প্রাক্তন বিচারপতি, অধুনা সংসদ, আমরা দেখতে পাচ্ছি এই আদালতের রায় বেরোনোর পর তার অ্যাক্টিভিটিস কয়েক গুণ বেড়ে গেছে। তিনি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। এবং আজ আমি যখন এই প্রতিবেদন এই কারণেই করছি যে একটি বেসরকারি চ্যানেলে গিয়ে তিনি ইন্টারভিউ দিতে দিতে কথা বললেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে তিনি বললেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না, ওখানে গিয়ে আমি একজন লোককে নিয়ে গিয়ে একটা চিঠি দিয়ে চলে আসব। তখন দেখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছে, না না, আপনি তাহলে বিকাশ ভবনে চলে আসুন। তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, না আমি বিকাশ ভবনে, ঠিক আছে আমি 10টায় চলে যাব, আমার বাড়ির পাশে বিকাশ ভবন। তখন দেখলাম ব্রাত্য বলছেন, না আপনি তাহলে 2টোর পরে আসুন। আমি ঠিক আছে, আমি তাহলে 2টোর পরে যাব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি চাইছেন এবং কি করছেন, এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। রায় বেরোনোর পর সুপ্রিম কোর্টের, এবং এই 26,000-এর চাকরি চলে যাওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ করে উঠে পড়ে লেগেছেন, এবং উনি বারবার করে যেটা বলছেন যে তার হাতে নাকি আর কি একটা জাদুকাঠি আছে, যার ফলে চাকরিটা আর কি যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বজায় থাকবে। এবং সেই জাদুকাঠি নিয়ে বা জাদুকাঠি তুলে দিতে তিনি সোজা গিয়ে হাজির হয়েছিলেন এসএসসি দপ্তরে। সেখানে তার সঙ্গে এসএসসি চেয়ারম্যান দেখা করেনি, সেক্রেটারি দেখা করেনি। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন কিছু শিক্ষক যাদের চাকরি হারা, তাদের সঙ্গে উনি কথা বলেছেন, এবং তারপর উনি এসএসসি ভবনের দিকে রওনা দিয়েছিলেন। না, এখানেই শেষ নয়, এসব তো এক প্রস্ত হলো। তারপর তিনি গেলেন হচ্ছে বিভিন্ন জায়গায়, উনি ইন্টারভিউ দিচ্ছেন, তিনি চলে গেলেন সোজাসুজি এবিপি আনন্দের স্টুডিওতে। এবিপি আনন্দের স্টুডিওতে ইন্টারভিউ দিতে দিতে উনি সব কথা বললেন সেখানে ব্রাত্য বসুর সঙ্গে। চ্যানেল তার মতো করে টিআরপি বাড়ানোর জন্য অনুষ্ঠান করে, এবং সেখানে খুব কোনো বিষয় নয়, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়ে দেব, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়ে দেব। যে প্রশ্নগুলো অবধারিতভাবে উঠছে, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে রোল নিচ্ছেন এবং সেখানে বলছেন এখন তিনি রাজনীতি মানুষ না, রাজনীতির ঊর্ধ্বে উঠে করছেন। উনি কখন রাজনীতির ঊর্ধ্বে উঠে করবেন, কখন রাজনীতির অঙ্গ হিসাবে করবেন, তাতে আলটিমেট কিন্তু দুটো জায়গায় বিড়ম্বনা বাড়বে। বিড়ম্বনা বাড়বে হচ্ছে তার দল বিজেপির, এবং বিড়ম্বনা বাড়ছে কিন্তু এই যে ছেলে মেয়েগুলো আজকে যারা হঠাৎ করে চাকরি হারা হয়ে গেল। আমি কেন বলছি বিড়ম্বনা বাড়বে? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন রাজনীতিবিদ। আমি যতই তিনি দলের ঊর্ধ্বে বলে নিজেকে বিবেক হয়ে ওঠার চেষ্টা করুন না কেন, উনি বিজেপির সাংসদ। বিজেপির স্ট্যান্ড এই ক্ষেত্রে যেটা হচ্ছে, অল আউট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে, এবং তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা অনবরত সে দাবি করেছে, তারা রাস্তায় নামছে, তারা মিছিল করছে, জেলায় জেলায় তাদের মিছিল ছড়িয়ে দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের। এবং তারা বারবার যেটা বলছে যে মুখ্যমন্ত্রী অযোগ্যদের স্বার্থে যোগ্যদের বলি দিচ্ছেন। 21শে এপ্রিল আমরা দেখলাম বিরোধী দলনেতা এবং বা বিজেপির রাজ্য সভাপতি, তারা দুজনেই বললেন যে 21শে তারা যে চাকরি হারারা যে নবান্ন অভিযান করবেন তারা সেখানে সাপোর্ট দেবেন। তো তারা পলিটিক্যালি এটাকে উপরে তুলতে চাইছেন বিজেপির নেতারা। সেটা স্বাভাবিক, বিরোধীরা এত বড় একটা ইস্যু যখন সামনে এসে যায় তারা সেটা সামনে তুলতে চাইছেন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি হঠাৎ করে 26,000-এর চাকরি চলে যাওয়ার পর মনে হলো ওনার বিবেকটা নাড়া দিয়েছে, বা উনি ঘুম থেকে জেগে উঠেছেন। কেন? প্রশ্নটা সেখানেই। তাহলে এতদিন ধরে যখন উনি চাকরি থেকে ছেড়ে দেওয়ার পর, যখন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট দিনের পর দিন যখন এই মামলা চলছিল,
এবং একবার দুবার নয়, বহুবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে। আগের চিফ জাস্টিস চন্দ্রচূড়ের ঘরে উঠেছে, সঞ্জীব খান্নার ঘরে উঠেছে। সেখানে তিনি একবারও কেন বললেন না যে আমার কাছে সমাধান সূত্র আছে? তিনি তো পার্টি হয়ে যেতে পারতেন, কোনো অসুবিধা নেই। বা আজকে তার যে তৎপরতা, সেই তৎপরতাটা কেন দেখা গেল না? সেই তৎপরতা, তার হাতে যদি সেই জাদুর কাঠিটাই থাকতো, তাহলে তিনি সরাসরি গিয়ে যার কাছেই হোক, যারা আহ, আহ, যোগ্য আর কি শিক্ষক আছেন তাদের লয়ারদের কাছে হোক, বা আজকে অন্য যারা মামলা করেছেন, বহু এখানে মামলাকারী আছেন, যে তাদের কাছে গিয়ে তো নিজের যে সমাধান সূত্র আছে অ্যাজ এ প্রধান বিচারপতির বেঞ্চে, সেটা কারো না কারোর মাধ্যমে রাখতেই পারতেন। কিন্তু সেটা তিনি রাখেননি। তিনি কেন রাখেননি? হঠাৎ করেই তার জেগে ওঠার পেছনে কারণটা কি? নানাবিধ কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে। কারণ ওনার যে কেন্দ্র, সেখানেও কিন্তু প্রচুর ছেলে বা মেয়ে তারা চাকরি হারা হয়ে গেছে, এটা একটা বড় আশঙ্কার কারণ হতে পারে। বা উনি অযোগ্যরা, যাদের উনি বারবারই করে বলেছিলেন যে অযোগ্যদের ৬,০০০-এর ওপর উনি চাকরি নট করে দিয়েছিলেন, যেটা রাজ্য সরকার মানেনি এবং রাজ্য সরকার পরবর্তীকালে হায়ার কোর্টে যায়। তারা অযোগ্যরা আর কি করে বিক্ষোভ সংগঠিত করতে পারে, বা কিছু না কিছু উনি হয়তো আঁচ পাচ্ছেন যে রাজনীতিগতভাবে ওনার উপর একটা চাপ আসতে পারে এই চাকরি হারাদের কাছ থেকে। তাই হয়তো উনি ওনার মতো করে একটা জায়গা খাড়া করতে চাইছেন, এটা একটা কারণ হতে পারে। দেখুন, পলিটিশিয়ান হিসাবে তিনি তার মতো করে, স্বাভাবিক সব পলিটিশিয়ানই তার মতো করে করবে, রাজনৈতিক দল তার মতো করে, যখনই অন্য সরকার শাসক দল চাপে পড়বে তার মতো করে চাপ বাড়াবে। কিন্তু উনি একই সঙ্গে এই যে যারা চাকরি হারা যোগ্য প্রার্থী, তাদের আশ্বাস দিচ্ছেন বারবার করে যে ওনার কথা মানলেই উনি সেটার সমাধান করে দেবেন। ইতিমধ্যে উনি সরকারকে একটা প্রস্তাব দিয়েছেন এবং সেখানে উনি দিদি বলে সম্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে প্রস্তাবে উনি পরিষ্কার বলেছেন যে একটা কমিটি করুন, দরকার হলে আমরা থাকবো, উনি থাকবেন সেখানে, ব্রাত্তর চেয়ারম্যান হতে পারেন, তাতে তার কোনো আপত্তি নেই। তা যদি উনি প্রস্তাব দিয়েছিলেন লয়ারদের থাকবে কিনা সেখানে, বিকাশ ভট্টাচার্য বা স্বামী সেটা উড়িয়ে দিয়েছে, তারা থাকার কোনো জায়গাই করেনি। তারপরেও তিনি কিন্তু অটল হয়ে আছেন যে আর কি এসএসসি যদি তাদের যে ওএমআর, তার যে মিরর ইমেজ, সেটা যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দেয় তাহলেই হয়ে যাবে। আর এইটা দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বুঝতে পারেনি, কারণ সিবিআই তো যোগ্য অযোগ্যদের একটা তালিকা তারা দিয়েছে, তারা উদ্ধার করে সেটা তো তারা আদালতেও জমা দিয়েছে, তারা সেটা এসএসসিতেও জমা দিয়েছে। তারপরে সেটা আদালত বারবার বলার পরেও এসএসসি কিন্তু বলতে পারেনি যে এরাই ঠিক আর কি অযোগ্য, এখানেই শেষ কিনা, এর বাইরে কোনো অযোগ্য আছে না নেই। 3টে হলফনামাতেও কিন্তু এসএসসি সেটা পরিষ্কার করতে পারেনি। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে যে ছোটাছুটি করছেন, সেটা দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বুঝতে পারলো না, চিফ জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ বুঝতে পারলো না, কিন্তু উনি বুঝতে পারলেন। এর ফলে যেটা হচ্ছে, আজকে আগামী দিন, আজকে উনি যেটা করছেন, আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে, তাতে কিন্তু উনি রাজনীতির ঊর্ধ্বে নিজেকে দেখাতে পারেন, তাতে কিন্তু বিড়ম্বনাটা বাড়বে হচ্ছে রাজ্য বিজেপি। কারণ উনি সব থেকে যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠবে, যে উনি এতদিন চুপ ছিলেন কেন, ওনার বিবেক এতদিন জেগে ওঠেনি কেন, ওনার হাতে যদি সমাধান সূত্র থাকে তাহলে উনি এতদিন জানাননি কেন, এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় হয়ে উঠবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাদের হয়তো মনে আছে, যখন ডাক্তারেরা অবস্থানে বসেছিলেন লালবাজারের সামনে, উনি গিয়েছিলেন, কিন্তু সেখানে ওকে গো ব্যাক শুনতে হয়েছে। উনি ফিরে আসতে বাধ্য হয়েছিলেন গো ব্যাক স্লোগান শুনে ওখান থেকে। এখনো পর্যন্ত কিন্তু এই যে চাকরিহারারা
যে শহীদ মিনারে অবস্থান শুরু করেছেন যোগ্য ওরা, উনি কিন্তু একবারও সেখানে যাননি। একবার গেলে দেখতে পারেন। অযোগ্যদের ওখানে গেলে তো কথা নেই, যে উনি ওনার শারীরিকভাবে আহতও হতে পারেন। অযোগ্য প্রার্থীদের সঙ্গে যদি উনি দেখা করতে যান সেটা সম্ভব নয় ওনার পক্ষে। কিন্তু যোগ্যদের সঙ্গেও উনি কিন্তু একবারের জন্য দেখা করতে যাননি এখনো পর্যন্ত। উনি দৌড়ে যাচ্ছেন, কোনো সময় বলছেন নবান্ন, কোনো সময় বলছেন বিকাশ ভবন। ফলে উনি ঠিক কি চান সেটা উনি আর কি নিজেই সেটা পরিষ্কার করে বোঝাতে সক্ষম হবেন কিনা জানি না দলকে। কারণ দলের সঙ্গে উনি কোনো সময় এ বিষয়ে কথাও বলেছেন বলে আমার মনে হয় না। কারণ উনি নিজেই বলে চলেছেন যে আমি যা করছি আমি নিজের মতো করে করছি। এবার এই যারা পলিটিশিয়ান, যারা এই অন্য পেশার থেকে আসে এবং যারা নিজেদের পলিটিক্সও করব, একটা দলও করব, অথচ এই দলের ঊর্ধ্বে আমাদের ব্যক্তিগত মত থাকবে, এটা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে দুদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্যপদ ছেড়ে দেন জহর সরকার। তৃণমূল তাকে নিয়ে নাস্তানাবুদ হয়েছিল। এই একই বিষয় হয়তো অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আগামী দিন বিজেপির কিন্তু 16 আনার উপর 18 আনা চাপ আছে। কারণ উনি রাজনীতি বিজেপি কি হবে সেটার ভাবনার চেয়ে ওনার আগামী মুভমেন্ট বিজেপিকে কতটা বিপদে ফেলবে, বিজেপির যে রাজনীতির হাওয়া কতটা দমিয়ে দেবে, সেই ভাবনা ওনার মধ্যে কোনো কাজ করছে বলে আমার মনে হয় না। তার থেকে উনি নিজেকে একটা জায়গায় উনি তুলে ধরতে চাইছেন যেখানে অ্যাজ এ বিচারপতি লোকে অনেকে ওনাকে ভগবান হিসাবে দেখতো, কিন্তু পলিটিক্স আসার পর বিজেপিতে জয়েন করার পর ওনার সেই জায়গাটা অনেকটা নেমে গেছে। যা পলিটিশিয়ানদের যা হয় খুব একটা, বর্তমান সমাজে বিশাল কিছু মানুষ সবসময় সন্দেহের চোখে দেখে। তাই তিনি কি একটা পুনঃপ্রতিষ্ঠা চাইছেন, সেখানে আবার উঠবেন একটা। যখন তিনি বিচারপতির চেয়ারে ছিলেন তিনি তখন এই রায়টা কিন্তু তিনি দিয়েছিলেন, এই যে অতিরিক্ত শূন্য পদের রায়, যে এবং শুধু উনি প্রথমে এসএসসি চেয়ারম্যানকে ডেকেছিলেন, তারপর এডুকেশন সেক্রেটারিকে ডেকেছিলেন, এবং তারপর উনি দিয়েছিলেন হচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ সরাসরি, যে তদন্তটা খারিজ করে দিল হচ্ছে সুপ্রিম কোর্ট সরাসরি। এবং সেখানে বলল সুপ্রিম কোর্ট যে এইটা যদি দেওয়া যায় আর কি, যদি তাহলে যেটা হবে যে কোনো সরকার কিন্তু সেখানে আর কি সিবিআই যে কোনো এর বিরুদ্ধেই তো তদন্ত করতে পারবে, ক্যাবিনেটের বিরুদ্ধে এবং একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম ভাবে সিবিআই তদন্ত বলে সেটা নাকচ করে দেওয়া হলো। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন বলা যেতে পারে সেই রায়টাই সুপ্রিম কোর্ট একেবারে নাকচ করে দিয়েছে। কিন্তু এই নিয়ে প্রাক্তন বিচারপতি কিন্তু একটা কথাও উনি বলেননি। উনি বিচারপতির আসনে যখন ছিলেন রোজই আর কি হুমকি দিতেন, একে তাকে দেখে নেব, বুঝে নেব, সব শুদ্ধ ঢাক শুদ্ধ, সব ঢাকি শুদ্ধ বিসর্জন হয়ে যাবে, এরকম কথাও বলেছেন বারবার করে। সেখানে অনেকটা যেটা জানা যাচ্ছিল যে আর কি ওনার যে বক্তব্য সেটা ঠিক বিচারপতি সুলভ ছিল না বলে সমালোচনার সম্মুখীনই হয়েছিলেন, এবং সেটা অনেক বেশি বলা হতো পলিটিশিয়ানদের মতো উনি কথা বলছেন, উনি পলিটিক্সে নামেন না কেন। এবং তারপরে আবার উনি বলেছেন যে আমি তৃণমূলের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, এবং তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আবার রাজনীতিতেই নামলাম বলে তিনি তার পদত্যাগ করলেন কর্মরত অবস্থায়, যেটা খুবই কম উদাহরণ আছে এরকম কর্মরত অবস্থায় এসে বিজেপিতে উনি যোগ দিলেন। এবং এখন তিনি যখন পলিটিক্সে যোগ দিলেন তখন উনি আবার আমার মনে হচ্ছে নিজেকে হয়তো আবার বিচারপতির আসনে দেখতে চাইছেন, এবং তিনি বলছেন যে তার হাতে সেই জাদুদণ্ড তো আছে বিচারপতি, যিনি সমাধানের রাস্তা দেখাতে পারেন। তা পলিটিশিয়ান আবার এখন বলা যেতে পারে অলিখিত বিচারপতি, যিনি রাস্তায় নেমেছেন, তিনি সমাধান দিতে চান, কিন্তু তার এই সমাধানের চক্করে বা তার চক্করের কথাটা ঠিক নয়, তার সমাধানের সূত্র খোঁজায় বিড়ম্বনা কিন্তু বাড়বে রাজ্য
বিজেপি। আমি জানি না রাজ্য বিজেপির তরফে তাকে এই বিষয়ে কোনো কথা বলা হয়েছে বা হয়নি, কারণ তিনি তমলুকে তাকে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী কোনো কথা বলেছেন কিনা সেখানে দেখার, যে আগামী দিন যে অ্যাক্টিভিটি তিনি এগিয়ে নিয়ে যাবেন সেটা রাজ্য বিজেপি কিভাবে মোকাবিলা করে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।